বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ মাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর মাত্র কয়েকদিন পরেই জাতির পিতা মানে আমরা জন্ম শতবার্ষিকী উদযাপন করছি, কিন্তু 101 বছর তার জন্মবর্ষ হবে। আর বাংলাদেশের আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পদার্পণ করেছি। 26শে মার্চ আমাদের সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব, সেই প্রস্তুতি আমরা নিয়েছি। ঠিক সেই সময় আমরা আজকে উন্নয়নশীল দেশ, জাতিপিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। 2015 সালে নিম্ন মধ্যম আয়ের দেশ আর 2021 সালে মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে নিজের পায়ে চলতে হবে, নিজেদের অর্থায়নে কাজ করতে হবে, আমরা আমাদের দেশকে উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অনেক কাজ করা দরকার আছে। করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রা অনেকটা সীমিত হয়ে পড়ে। তো এখানে অনেককে আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু সাথে সাথে এই করোনা আরেকটি ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমাদের রিজার্ভটা বৃদ্ধি পেয়েছে, আমাদের রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে, আর এখানে আমাদের খরচও অনেক কমে গিয়েছিল। তো এই রিজার্ভের টাকাটাকে আমাদের দেশের উন্নয়নের কাজে আমরা নিজেরা কিভাবে ব্যয় করতে পারি, সেটাই আমরা চিন্তা করেছি। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে, বিনিয়োগ করতে আসবে, বা দেশি বিদেশি যারাই আসুক, তাদের যে ঋণ নেবার যে প্রচেষ্টা, সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। তাদের দেশেরও লাভ, আবার আমাদেরও একটা আত্মবিশ্বাস জন্মাবে, আত্মমর্যাদা বোধ আসবে, আর আমরাও যে পারি সেটাও আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো। সেই চিন্তাভাবনা থেকেই আমি চিন্তা করলাম যে আমাদের রিজার্ভের যেমন 6 মাস আমাদের আমদানির টাকাটা রাখতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ, যে সময় দুর্যোগ দুর্বিপাক হতে পারে, ফসল নষ্ট হতে পারে, আমাদের খাদ্য ক্রয় বা অন্যান্য ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, তাই আমরা 6 মাসের খরচের যে টাকাটা সেটাকে রেখে বাকি টাকা আমরা কিভাবে বিনিয়োগ করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। সেই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা নিজস্ব একটা তহবিল গঠন করব, যে তহবিল থেকে বিনিয়োগকারীরা তারা ঋণ নিতে পারবে এবং আমাদের দেশের যে অবকাঠামোগুলি উন্নয়ন হয় তার প্রচেষ্টা আমরা করবো। এবং আপনারা জানেন যে পায়রা বন্দরটা, এটা সম্পূর্ণ আমি নিজেই চিন্তা করেছিলাম যে আমাদের একটা বন্দর আরও প্রয়োজন এবং আমাদের গভীর সমুদ্র বন্দরটাও করতে হবে। ইতিমধ্যে মংলা বন্দরও আমরা চালু করেছি, যেটা বন্ধ ছিল, বিএনপি সরকারের আমলে বন্ধ করে দিয়েছিল, সেটা আমরা চালু করেছি। আর তাছাড়া আমাদের আরেকটা বন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, বা এটা ভবিষ্যতে আরও উন্নত হবে, সেটা হচ্ছে মহেশখালী মাতারবাড়ি, সেখানেও কিন্তু একটা সমুদ্র বন্দর হচ্ছে। আর পায়রা বন্দরটা আমরা নিজের উদ্যোগেই করি। সেই ক্ষেত্রে আরেকটি বলবো যে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের কতগুলি সুবিধা রয়েছে। আমরা যেমন ভারত, নেপাল, ভুটান, তাদেরকে ইতিমধ্যে আমরা আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে দিয়েছি। হয়তো আরও অনেক দেশই আমাদের এই বন্দর ব্যবহার করতে পারবে। কাজে ভবিষ্যতে আমরা গভীর সমুদ্র বন্দরও তৈরি করব। এই পায়রা বন্দরকে কেন্দ্র করেই কিন্তু সমুদ্র বন্দর গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। তো সেই সব কথা চিন্তা করেই আমরা আমাদের একটা নিজস্ব ফান্ড, নিজের অবকাঠামো উন্নয়ন বা সার্বিক উন্নয়নের জন্য আমরা তৈরি করেছি। সেই ফান্ডটা, যেটা বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল, তবে স্বাভাবিকভাবে একটু ইংরেজিতে নাম দিলে আবার একটু গালভরা নাম হয়, আর সকলে একটু আন্তর্জাতিকভাবে সেটা আবার একটু সবার দৃষ্টি আকর্ষণ করে, সে কথা মনে করি আমরা এই নামটা দিলাম বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, BIDF। তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন,
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আমাদের অর্থ সচিব আছে, সকলে এবং আমার বিশেষ করে আমার অফিসে এবং প্রিন্সিপাল সেক্রেটারি এবং এদিকে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, আসলে এই বিষয়টা আমরা সকলে মিলে কিন্তু আলোচনা করেছি। আমার একটা ধারণা, আমি তাদেরকে বলেছি যে আপনারা দেখেন এটা করা যাবে কিনা। বিশেষ করে অর্থ সচিবকে আমি বলছি আমি এটা করতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে আমি বলছি আমরা এটা করতে চাই, তা আপনার টাকার কী পরিমাণ আছে, আপনি কতটুকু এখান থেকে ব্যয় করতে পারেন কি না। আর অর্থ সচিবকে বললাম যে এটাকে ব্যবহার করা বা কাজ করা কী করে করা যায়। তো আমি সত্যি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমি আমার একটা ধারণা দিয়েছি এবং কিন্তু সেটাকে আপনারা কার্যকর করেছেন। আর সেই কাজটা আমরা করতে যাচ্ছি পায়রা বন্দর, যেটা রামনাবাদ নদীর তীরে। নদীটার নাম রামনাবাদ, কিন্তু বন্দরটার নাম পায়রা বন্দরই দিয়েছি। পায়রা তো শান্তির প্রতীক, সেটা হিসাব করে ওই বন্দরটা এবং আপনারা জানেন যে সীমিত আকারে পায়রা কাজও কিন্তু শুরু হয়েছে। কাজী সেখানে এই রামনাবাদ ড্রেজিংয়ের জন্য প্রথম যে অর্থটা প্রয়োজন হবে সেটা আমরা এই ফান্ড থেকে দিতে যাচ্ছি। কাজে আমি এখন এই মুহূর্তে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড BIDF অর্থাৎ বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল এর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন যে প্রথম আমরা আমাদের নিজস্ব একটা বৈদেশিক মুদ্রার তহবিল করে আমরা আমাদের উন্নয়নের ক্ষেত্রে নিজস্ব অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে পারলাম। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মহামুনির প্রতি। আমরা স্বাধীন বাংলাদেশ, জাতিপিতার স্বপ্ন ছিল এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন এবং অর্থনৈতিক যাত্রাও শুরু করেছিলেন। যে অর্থনৈতিক উন্নয়নের যে যাত্রা তিনি শুরু করেন, দুর্ভাগ্য যে সেটা তিনি শেষ করে যেতে পারেননি। 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে, একই সাথে হত্যা করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আরেক ছোট ভাই লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা, আমার সবচেয়ে ছোট 10 বছরের ছোট্ট রাসেলকে, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রৌজিকে, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা তাকে সহ আমাদের পরিবারের অনেক সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে মূলত আসলে আমাদের স্বাধীন বাংলাদেশের যে অগ্রযাত্রাটা সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়। যে চেতনা, চিন্তা, যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেখান থেকে বাংলাদেশ দূরে সরে যায়। মূলত স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, জাতিপিতার খুনি তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা তো এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন বা উন্নয়নের কাজ করবে কেন? তারা করেনি। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। তখন থেকে আমাদের প্রচেষ্টা এদেশটাকে কিভাবে আমরা উন্নত করব। প্রথম 5 বছর চেষ্টা করেছি, অনেক দূর এগিয়েছে। তারপর আবার 8 বছর ক্ষমতায় থাকতে পারিনি। দ্বিতীয়বার যখন সরকারে আসলাম তারপর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে দেশের উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি যে তারা ভোট দিয়ে আমাদেরকে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আসলে উন্নয়নটা তখনই হবে দেশটাকে যদি কেউ চিনতে পারে, জানতে পারে, দেশের মানুষকে ভালোবাসতে পারে এবং দেশটাকে যে উন্নতিটা যে অপরিহার্য দেশটার জন্য সেটা যদি কারো চিন্তা চেতনায় থাকে তখনই সে দেশের উন্নতি সম্ভব। আমাদের সীমিত সম্পদ, আমাদের
জনসংখ্যা অনেক বেশি ভৌগোলিক সীমারেখার তুলনায় এদেশে ধারাবাহিক গণতন্ত্র চলেনি। মিলিটারি ডিক্টেটররা সময় সময় কখনো ওভারটলি কখনো কভার্টলি অর্থাৎ কখনো দৃশ্যমান হয়ে কখনো অদৃশ্যভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে। ক্ষমতা আমি আগেই বললাম, যুদ্ধ অপরাধী আর খুনিদের হাতে থাকলে সে দেশের কখনো উন্নতি হওয়া সম্ভব না। তা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করতে চেয়েছিলেন, এবং আমাদের আশু করণীয় মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা, এভাবে যথাযথ পরিকল্পনা নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি বলেই আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। বিশ্বে বাংলাদেশ ছিল কি ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগের দেশ। আর আওয়ামী লীগ ছাড়া অতীতে যারা ক্ষমতা ছিল ৭৫-এর পর, তাদের একটা প্রবণতাই ছিল বিদেশিদের কাছে হাত পেতে চলা, ভিক্ষা চাওয়া। ঠিক নিজের মর্যাদা নিয়ে চলতে হবে বা নিজের পায়ে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই তাদের মাথায় ছিল না। এটা হলো বাস্তবতা। আর আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, যে সংগঠন নিয়েই তিনি এদেশ স্বাধীন করেছেন, যে স্বাধীনতার জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে। সে আওয়ামী লীগ সরকারে যখন এসছে, আওয়ামী লীগের চিন্তা হলো যে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, দেশকে উন্নত করতে হবে। আর আমাদের উন্নয়নের মূল পরিকল্পনাই হচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত পর্যাপ্ত অর্থ সরবরাহ করে একেবারে গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। আমাদের প্রবৃদ্ধি যেমন উচ্চ প্রবৃদ্ধি আমরা অর্জন করব, সাথে সাথে মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, যার সুফল সাধারণ মানুষ পাবে। আর উন্নয়নটা যেন একেবারে সমগ্র বাংলাদেশে সমানভাবে হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সকল পরিকল্পনা গ্রহণ করেছি বলেই আজকে বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছি। কিন্তু এই উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের চলতে হবে কি, যদিও করোনা ভাইরাস বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলেছে, কিন্তু এর মাঝেও আমাদের দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই এই তহবিল গঠন। আর আমি সত্যি আনন্দিত যে আজকে আপনারা এই উদ্যোগটা শুধু নেওয়া না, আজকে কার্যকর হচ্ছে। আপনি কিছুক্ষণ আগেই চুক্তি সই হলো যে রামনাবাদ চ্যানেলটা এটা রেজিং করা, এখানে যাতে আরও ড্রাফট বাড়ে, জাহাজ আসতে পারে এবং পোর্টটা যেন আরও চালু হতে পারে, এবং এর ফলে আমাদের পুরো দক্ষিণ অঞ্চলের অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলছে। এবং সেই অঞ্চলের মানুষগুলি যারা সবসময় ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই জীবন জীবিকা চালাতে হতো, দারিদ্র্যের কষাঘাতে যারা জর্জরিত ছিল, তাদের জীবন মান উন্নত হচ্ছে। বিদ্যুৎ আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি ইতিমধ্যেই, আর সেই সাথে সাথে অবকাঠামো উন্নয়নের কাজও চলছে। কাজে এর মাধ্যমে আমাদের উন্নয়নের ছোঁয়াটা সমগ্র বাংলাদেশেই চলবে। একসময় যেসব এলাকা মঙ্গা ছিল, সেসব এলাকার মঙ্গা নেই, মঙ্গা থাকবে না, মঙ্গা দূর হয়ে গেছে, এবং সেটাই হলো বাস্তবতা। কাজে আজকের বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনেকে অনেক সময় জিজ্ঞেস করেন ম্যাজিকটা কি, আমি বলি ম্যাজিক কিছুই না, ম্যাজিকটা হচ্ছে দেশপ্রেম, দেশের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানুষকে নিজের করে চিন্তা করা। কেউ শুধু হয়তো কারো সন্তানকে দুপায়ে দাঁড় করাবার চিন্তা করবে, আর আমার চিন্তা আমার বাবার কাছ থেকে যেটা শিখেছি, দেশের মানুষকে দুপায়ে দাঁড় করিয়ে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। এখানে অন্য কোনো কিছু না, একটাই চিন্তা যে এই দেশ স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই স্বাধীনতাকে সুসংহত করা, আর স্বাধীনতার সুফলটা যেন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে পৌঁছায়। তার জন্য অর্থনৈতিকভাবে কিভাবে আমরা স্বাবলম্বী হব, কারো কাছে হাত পেতে চলবো না, নিজের পায়ে চলবো। আর উন্নয়নশীল দেশ হিসেবে তো এটা আরও বেশি বড় কর্তব্য আমাদের সামনে, বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, সেটাও আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু সেটা আমরা করতে চাই নিজের দেশের উৎপাদন বৃদ্ধি করা, বাজার সম্প্রসারণ করা, আমাদের দেশের মানুষের চাহিদা যেমন পূরণ করবো, আমরা বিদেশেও পাঠাবো। পাশাপাশি সারা বিশ্ব গ্লোবাল ভিলেজ, এখানে এককভাবে কেউ চলতে পারে না।
আজকে আমাদের পোর্ট, চট্টগ্রাম পোর্ট, মংলা পোর্ট, এখন পায়রা পোর্ট, আবার মাতাবাড়িতেও অর্থাৎ মহেশখালী সেটাও একটা নতুন পোর্ট আমাদের তৈরি হচ্ছে। আমরা শুধু নিজে ব্যবহার করব না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি, তা এটা ব্যবহার করবে। এই রামনাবাদ চ্যানেল আমরা ড্রেজিং, শুধু এটা ড্রেজিং করলে আমরা প্রতি বছর এটা মেনটেনেন্স করতে হবে। এভাবে আমাদের দক্ষিণের নদীগুলি মানে শত শত বছরের যে সিল্ট মুখগুলি বন্ধ করে এসেছে সেটা যদি একবার খুলে দিতে পারি, আমাদের যে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, নদীর পথে আমাদের ব্যবসা বাণিজ্য আরও সুগম হবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। তার ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে। আমাদের চট্টগ্রাম পোর্টকেও আমরা এর সক্ষমতা আরও বৃদ্ধি করার পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি মংলা পোর্ট যেমন চালু হয়েছে, সাথে সাথে এই দুটো হলে পরে আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারবে। কাজে আমি সেদিক থেকে মনে করি যে এটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং সত্যি কথা বলতে কি পড়া পোর্ট যখন করি তখন ওটাও অনেকের কাছেই শুনছি এটা চলবে না, তো এটা কীভাবে হবে, এটা কাজে লাগবে না ইত্যাদি নানা কথা শুনতে হয়। তো এটা ঠিক, অনেক কিছু শুনতে হতে পারে, ওগুলি নিয়ে আমি চিন্তা করি না। যেহেতু আমার এই দেশটাকে আমি চিনি আর দেশের উন্নয়নের চিন্তাভাবনা যেটা সবসময় বাবার বড় সন্তান হিসেবে পাশে থেকে জানার সুযোগ পেয়েছি। আর নিজে বাংলাদেশে যখন সব হারিয়ে আসতে পারিনি, ছয় বছর আমাদেরকে আসতে দেওয়া হয়নি। যখন আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত করলো তখন একরকম জোর করে দেশে ফিরলাম। এমন জায়গায় ফিরেছিলাম যারা খুনিরা, যারা আমার বাবা মা ভাইদেরকে হত্যা করেছে তারা রাষ্ট্রীয় ক্ষমতায়, তারা বিদেশি দূতাবাসে কূটনীতিক হিসেবে কাজ করছে। দেশের ভিতরে কেউ প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও হয়, কেউ কাউকে ভোট চুরি করে পার্লামেন্টেও বসায়। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছেন তারাও এখানে বিচরণ করছে। ঠিক সেই পরিবেশে আমি এখানে দেশে ফিরেছিলাম একটা চিন্তা মাথায় নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাবা দেশ স্বাধীন করেছেন সেটা পূরণ করতেই হবে। তা আমি ধন্যবাদ জানাই যে আমার এই কাজের ক্ষেত্রে যারা আমার পাশে থেকেছেন সবাই আন্তরিকতার সাথে কাজ করেছেন, যার ফলে আজকে এই করোনা মোকাবেলা করেও আমরা বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে এই প্রতিষ্ঠা এটা আমরা ধরে রাখতে পেরেছি এবং ইনশাআল্লাহ আমরা আমাদের যে পরিকল্পনা 41 সালের মধ্যে বাংলাদেশ দেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে ইনশাআল্লাহ সেটা আমরা করতে পারবো। আমরা আরও আগে চিন্তা করে রেখেছি, সেটা হচ্ছে 2100 সালের ডেল্টা প্ল্যান। যেহেতু বাংলাদেশ বদ্বীপ, কাজে এই অঞ্চলে মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিটা যেন অব্যাহত থাকে তার জন্য ডেল্টা প্ল্যানও আমরা করে দিয়ে গেলাম, যার ফলে এই বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলবে, মর্যাদা নিয়ে চলবে, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা সক্ষম হব, সেই আশাটাই আমি পোষণ করি এবং সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই, যেটা আমার নিজের জন্য সত্যি অত্যন্ত আনন্দের এবং আমি মনে করি আমার দেশবাসীর জন্য। আর আজকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের মাঝে নেই, কিন্তু আমি জানি যে বাংলাদেশটাকে তিনি এত গভীরভাবে ভালোবেসেছেন আর তার পাশে ছিলেন সবসময় আমার মা। কাজে তাদের আত্মাও নিশ্চয়ই আজকে আনন্দিত হবে, খুশি হবে যে বাংলাদেশ আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পায়ে এগিয়ে যাচ্ছে। শুধু উন্নয়নশীল দেশ না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে অবকাঠামো উন্নয়ন করার সক্ষমতাও অর্জন করেছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক মুজিব বর্ষ এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, সেটাই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের মানে সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সেই সাথে আবারও বলবো করোনা ভাইরাসের সময় সবাই একটু স্বাস্থ্য সুরক্ষা নিয়ে চলবেন, কারণ দ্বিতীয় ওয়েভটা কিছু কিছু দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন সেই অনুরোধটা আমার থাকবে। হ্যাঁ, টিকাদান কর্মসূচি আমরা শুরু করেছি, কিন্তু তারপরেও টিকা নেওয়ার পরেও সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে, আর আজকের পায়রা বন্দরের ড্রেজিং, ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য আমাদের বিআইডিএফ এর প্রথম যে
অর্থ ঋণ চুক্তি হলো, তার জন্য অভিনন্দন জানিয়ে এবং এই সুফল দেশের মানুষ পাক সেই আশা পোষণ করে আমি আমার প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সকলকে, আমাদের পরিকল্পনা কমিশন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।